থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। রাত 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের 6 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এখানে 17 লক্ষ টাকা আছে না? আচ্ছা ঠিক আছে। কাকে দিয়েছিল চেহারাটা দেখো দেখি। এরা তিনজন নিয়েছিল এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। একদম উচিত সিদ্ধান্ত হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। দর্শক, নানা অভিযোগের কারণে থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যদের কঠিনভাবে পিটিয়েছেন সেনাবাহিনী। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, সেনাপ্রধান এবং সেনাবাহিনীরা পুলিশ স্টেশনে ঢুকে কিন্তু পুলিশদেরকে বেদরম পিটিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন সেই ভিডিও ফুটেজগুলো। সেই সাথে দেখতে পারবেন 10 জন পুলিশকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডক্টর ইউনূসকে ফাঁসানোর জন্য এই নতুন ষড়যন্ত্রে কে বা কারা এই ষড়যন্ত্রগুলো করছে সেই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলেছে গোলাম মাওলানা রনি সাহেব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই চাঞ্চল্যকর, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে ভারতকে সারা জীবনের জন্য ডুবিয়ে দিল বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়ে ভারত চরম ভুল করেছে। এই বিষয়গুলো দেখতে পারবেন বিস্তারিতর মাধ্যমে। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওটিকে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। রাত 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর 3 লেফটেন্যান্ট কর্নেল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে দাঙ্গা, হত্যা চেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে। এছাড়াও পুলিশের অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ও পোশাক সহ 3 কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন। এ সময়ে কোনো ধরনের উস্কানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন। এমনকি পুলিশ সদস্যদের লাঠিও মারেন তারা। এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা। পুলিশ জানায়, আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে কক্সবাজার গোয়েন্দা পুলিশের 6 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসব উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকেও। টেকনাফ সাবরাং সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর নাজিম জানান, গতকাল সন্ধ্যায় টেকনাফ পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামানের ছোট ভাই গফুর আলমকে কক্সবাজার থেকে অপহরণ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এরপর তাকে মেরিন ড্রাইভে আটকে রেখে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে তারা। ভোরে মেরিন ড্রাইভ থেকে তাদের আটকের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারপরে স্যার আমার আবার এদিকে নিয়ে গেছে, আবার একটা ইনফরমেশন পাইছে বলে তাদের সাথে আবার এদিকে নিয়ে গেছে আমাকে চোখ বন্ধা। কিন্তু ওই আরেকটা ওই যে ড্রাইভার এরা আমার কিন্তু সহযোগিতা করছে। মানে এরা আরেকটা ছেলে আছে, এরা সহযোগিতা করতেছে যে দেখেন ছেলেটা খুব অমায়িক, মানে এদেরকে মানে কিছু নিলে নিয়ে সারিয়ে দিতে পারেন কিনা দেখেন। এদেরকে আরো গালাগালি করছে এরা। আচ্ছা, তারপরে টাকাটা কটা দিকে দিছো? এই 17 লাখ টাকা 4:10 থেকে। এখন টাকাটা আবার খুলে দেখি, টাকা আছে কিনা আসলে। আমি আমার বাইকে সকালে দেখি দাঁড়া দেখি, টাকাটা খুলে দেখো। সব বাইকেও দেখেন আস্তে আস্তে। এখানে 17 লক্ষ টাকা আছে না? আচ্ছা ঠিক আছে। কাকে দিয়েছিল চেহারাটা আবার দেখো দেখি। এরা তিনজন নিয়েছিল। হাত দিয়ে রাখেন স্যার, হাতটা খুলেন না। দেখি দেখি ভাই, হাতটা নামাও তো ভাই, দেখি হাতটা নামাও। এ আমাকে মা দূরে গালাগালি করছে, অনেক গালাগালি করছে। আমরা দেখতেছি। এটা কি মাঝখানে শুয়ে আছে? দেখি লাইট আছে তো না? লাইট লাগবে না, আপনি চেহারা ক্লিয়ার আসছে। ঠিক আছে। তারপর কেউ তোমাকে সাথে কখন? আমাকে ছাড়ছে 5:60টার দিকে। 7:10 টাকা দিলাম, 7:30টার দিকে আমাকে ছেড়ে দিল। 17 লাখ টাকা নেওয়ার পরে? জি। আমি বলছি যে 14 লক্ষ টাকা জোগাড় ছিল, একজনের 50,000। আমি বলছি যে আরো বাদ বাকি টাকা আমি বিকাশে দিব, সালাহতে ওই টাকাই দিবি, তোরা আবার নিয়ে যাবো, ওই টাকা দিলে আবার ছেড়ে দিব আমাকে বলতেছে। বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। তুমি তখন ছাড়া পাইছো নাকি? জি, মাত্র পাইলাম আর কি। আচ্ছা, তোমরা কি এখন এই ব্যাপারে কোনো অভিযোগ মামলা কিছু করতে চাও? মামলা করতে চাও? আচ্ছা ঠিক আছে। আমি একজন ব্যবসায়িক, আমি একজন বড় বাজার ব্যবসায়িক। আমাকে তোমার নাম পরিচয় বলো তো। আমি
টেকনাফ 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান। আচ্ছা, তোমার পরিচয়? আমি টেকনাফ 8 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক। আমার নাম মোহাম্মদ গফুর আলম। কি করো তুমি? আমি ব্যবসা করি উপরে বাজার। কিসের ব্যবসা? ইম্পোর্ট করি চাইনা থেকে, মায়ানমার থেকে। কি ইম্পোর্ট করো? কম্বল, বেডশিট, আপনার টাওয়াল, এগুলো আর কি। ঠিক আছে, এই নাম্বারটা দেখি। ঠিক আছে, ওকে। কক্সবাজার সকালে গেছিলাম, কালকে সকালে ইনকাম ট্যাক্স আমরা ফাইল করার, ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য। আমরা ইম্পোর্ট করি চায়নার থেকে আর মায়ানমার থেকে। তো স্যার আমি ইনকাম ট্যাক্সে আমি উকিলের বাসায় ঢুকছি। উকিলের বাসায় ঢোকার পরে আমি বাইরে হওয়ার পরে একটা হোটেলে গেছিলাম আলগুনিতে গিয়ে হোটেল থেকে খাওয়ার পরে আমি নিচে আসলাম, দাঁড়ার পরে এরা 6-7 জন লোক গেছে। যার পরে আপনার নাম কি? আমার নাম আব্দুল গফুর। ওদের আপনি এদিকে আসেন। আমাকে এদিকে আসে ডাকার পরে নিয়ে গেছে। আমার কোথায় নিয়ে যাচ্ছেন? ওদের আসেন, কোনো অসুবিধা হবে না। আমাকে চোখটা বন্ধ করে দিয়েছে। কোথায় নিয়ে গেছে তা আমি জানি না। যাওয়ার পরে আমাকে বলছে 1 কোটি টাকা দিতে হবে। স্যার আমি এই টাকা পাবো কোথা থেকে? এরা বলছে। গেটটা খোলো, দেখা তো। গেট খোলো। আপনার নাম কি? ফিরোজ। র্যাঙ্ক সহ বলেন। এসআই ফিরোজ। আর কি বলছেন? আর বলছে। এই যে আপনার নাম কি? মুস্তফা। এসআই মুস্তফা। আচ্ছা, ঠিক আছে। তারপর স্যার আমাকে বলছে, আমাকে এখানে অনেক মারধর করছে, আমাকে হ্যান্ডকাপ লাগাইছে, ফেলে দিছে। তো আমাকে বলছে যে শালাপা তুমি যদি 1 কোটি না থাকে যেতে পারবি না, তোমাকে ক্রস ফায়ার দেবো। তো তুমি কি জান চাও না টাকা চাও? আমাকে বলতেছে যে স্যার আমি তো এখন আমাকে অনেক ধমক দিচ্ছে। আমার 1 কোটি টাকা থেকে কমতেছে না, 1 কোটি টাকা থেকে কমতেছে না। আমি বলতেছি দেখেন আমি একজন ব্যবসায়িক, মানে উপরে বাজার আমার দোকান আছে, আমি আমার ডকুমেন্ট সব আছে। দেখেন হতে না শালাপা তুমি ওইভাবে বিক্রি করো, আমি ইনফরমেশন পাইছি। ঠিক আছে, আপনারা ইনফরমেশন পাইছেন, ঠিক আছে। আমার এলাকায় আসেন, আমাদের টেকনাফ থানার প্রশাসন আছে, আপনারা এদের নিয়ে আমার এলাকা তদন্ত করেন। যদি আমার কোনো খারাপ ধরনের রিপোর্ট পান তাহলে আমাকে সরাসরি ক্রস ফায়ার দিয়ে দেবেন। ওদের না শালারপুর তোমাকে এখানে নিয়ে যাবে না, এখানে নাহলে মরবি নাহলে টাকা দিবি। তো আমাকে অনেক মারধর করছে, মানে এদিকে বলে ফেলেছে চোখটা বন্ধ করে, একটু চোখ খুললে আমাকে ফিটাই, একটু চোখ এরকম করলে আমাকে ফিটাই। তো আমাকে আনার পরে আমার বলতেছে যে আবার লাস্টে বলতেছে 50 লক্ষ টাকা দিতে হবে। তো আমি স্যার টাকা পাবো থেকে আমি 50,000 থেকে 5 লাখ পর্যন্ত গেছি। তারপরে সারে নাই, রাতের 12টা বাজে গেছে। এরপরে বলতেছে যে তুমি 30 লাখ টাকা দিবি। এরা বলতেছে যে আমি যে স্যার 30 টাকা না 30 পয়সা দিয়ে দিতে পারবো না, কী করে দেবো? করতে আমি ফোন দিলাম আমার বাড়িতে, তোমরা যে কোনো প্রকারে যার থেকে যেরকম পাও এরকম করে টাকা জোগাড় করে, না হলে এরা আমাকে মেরে ফেলবে। আপনারা যদি টাকা দিতে না পারেন, টাকা যদি জোগাড় করে আনতে না পারেন, তাহলে আমার জান চলে যাবে। আপনারা কি আমার জানছেন না? এরা রাত্রেবেলা কার বাড়িতে 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা দাঁড় করে আমার 17 লক্ষ টাকা এদেরকে দিচ্ছি। কে দিছে টাকাটা? আপনি? আমি দেওয়াইছি আমার দোকানের কর্মচারী দিয়া। তাকের সাহেব, তাকের এদিকে আসো। জি, ওই টাকাটা নিয়ে আসো, 17 লাখ টাকা নিয়ে আসো। আপনি কি টাকা দিয়েছিলেন? এই টাকা নাকি? দেখেন তো। এই সরো, তুমি সরো, সরো। টাকাটা দেখো দেখি। আমরা দেখো না, দেখি মুখটা দেখি। মাইরি সবিতা বৌদি ওরে ঠাকুরপো। আমি খবরদার মাইরি বৌদি তুমি ঠাকুরপো বলবো না, আমি হাজি সাহেবের ছেলে। করে একই না, একই না। তো বলতে আরে ছোকরা শোন, আসতো 1 টুকরো এনেছে মাইরি, 1 টুকরো। তোর দাদা অর্ধেকটা খেলো আর আমি অর্ধেকটা খেলুম। আমি বলছি কি আনছে 1 টুকরো? ভাবলাম অন্য কিছু। কার কি বলিস? ইলিশ মাছ 1 টুকরো মাইরি কিনে এনেছে বাজার থেকে। আমি বললাম 1 টুকরো মানে 1 পিস? হ্যাঁ রে হ্যাঁ। কেন, মানে 1 পিসের দাম কত জানিস? 700 রুপি। 1 টুকরো ইলিশের দাম 700 রুপি। তাহলে আস্ত ইলিশের দাম কত? বলতেছে সেটা অঙ্ক কষে বের করতে হবে, তুমি আস্ত ইলিশটা করলে হালকা ডিসকাউন্ট পাবা। দর্শক খুবই দুঃখও লাগছে, আবার ধরেন মনে হচ্ছে যে না এতদিন যাবৎ যেই জিনিসগুলো খুব ইজিলি ছিল ভারতে, এই মুহূর্তে গত 16 বছর বা এর আগেও আমি জানি না এরকম ইলিশ মাছের আকাশচুম্বী দাম আর কখনো দেখা গেছে কিনা জানি না। তবে ভারত বলেন বাংলাদেশ বলেন মাছের কেজি যাই হোক, দুর্নীতিবাজরা ঠিকই খাইতে পারে না। এই পুজো উপলক্ষে যে সকল সাধারণ হিন্দু ভাইরা আছেন তারা হয়তোবা আমাদের বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কারণে হয়তো নর্মাল মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু শখ করে আর ইলিশ মাছ খাওয়ার সুযোগ নেই। ভারতে ইলিশের কেজি 4000 থেকে শুরু করে এর উপরে ভাবা যায়। রান্না করা 1 টুকরো ইলিশের মাছ হচ্ছে 700 টাকা রান্না করা। মানে এমন ইলিশের দাম ভারতে কলকাতার মানুষ বা অন্যান্য যে জায়গায় ইলিশগুলো যাইতো তারা আর দেখেনি। বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ হওয়ার পর ভারতে ইলিশের দাম আকাশ ছোঁয়া। ব্যাপক চাহিদা থাকায় বিশেষ করে পুজো উপলক্ষে দেশটির কিছু মাছ ব্যবসায়ী অবৈধভাবে ইলিশ আমদানি করছেন। অনেকে আবার আগেই স্টক করে মানে ফ্রোজেন যে ইলিশগুলো আছে সেগুলোকে বিক্রি করছেন হিউজ চড়া দামে। এখন এই অবৈধভাবে ইলিশ কিন্তু আমাদের কুমিল্লা দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় আমাদের
সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা কিন্তু গেল এক সপ্তাহে প্রায় 2 থেকে 2,500 কেজি ইলিশ কিন্তু সীমান্তে আটকে দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তারা বলছে রাজধানী দিল্লিতে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে বাংলাদেশি টাকায় 4,000 টাকার উপরে। নাম প্রকাশ না করার শর্তে দিল্লির সিআর পার্ক মার্কেট 1-এর একজন মাছ ব্যবসায়ী বলছেন তিনি সহ অন্য অনেকেই অবৈধভাবে ইলিশ সংগ্রহ করেছেন, আর তাদের কেনাটাই হচ্ছে 3,000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় মানে 4,000 টাকার কাছাকাছি। সো মাছটা আরও চড়া দামে বিক্রি হচ্ছে, আবার কোনো কোনো মাছ 2,000 রুপিতেও কিনা হচ্ছে। তো কেন মাছের এত আদাম, কেন খাইতে হবে? ওই যে দুর্গাপূজা আসছে আর বাঙালি ক্রেতারা ইলিশ চাইছেন, তাদের চাহিদা আমাদের পূরণ করতে হবে। কলকাতার বিখ্যাত গড়িয়াহাট মার্কেটের পাইকারি এক মাছ ব্যবসায়ী বলছেন একই কথা। তিনি বলছেন এই বাজারে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে আপনার ছোট সাইজের যেগুলো 2-3টা মিলে 1 কেজি হয়, সেখানে 2,000 রুপিতে, যেখানে এক একটি মাছ কমপক্ষে আপনার কি বলা হয় যে মানে একজন মানুষ কিনতে গেলে একটা হিউজ টাকার ইস্যু। মধ্যবিত্ত গরিব দরিদ্রতা এইবার দুর্গাপুজোতে ইলিশ মাছটা আসলে খেতে পারবে না। এখনও গোপন পথে অবৈধভাবে ভারতে ইলিশ আসছে। ভারতের এই মাছই ভারতই এই মাছের সবচেয়ে বড় আমদানিকারক। বাংলাদেশ ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আগের দামটা কত ছিল? এর আগের দামটা ছিল 1200 থেকে 1500 রুপি, মানে 2 থেকে সামহাও। বাংলাদেশে কিন্তু ইলিশের দাম একদম কমই না। তবে আমাদের দেশে যে ভারতে ইলিশ বন্ধ হয়েছে, এই ইলিশ বন্ধ হওয়ার পরেও আমাদের বাংলাদেশে কিন্তু ইলিশের দাম কমে নাই। এখানে কলকাতার অনেকে আছেন, আপনারা ভাবতেছেন যে আমরা খুব কমে কমে খাচ্ছি। বিশ্বাস করেন, আমাদের দেশে 1 টাকা কমছে। এটা চোরা কারবারি সিন্ডিকেটদের হাতে বিষয়টা কন্ট্রোল হয়ে গেছে। তো যাই হোক, এখন ভারতের মানুষের নানান বক্তব্য। আমারও অনেকে মেসেজ পাঠান যে আমরা ডিম দিচ্ছি, আমরা পেঁয়াজ দিচ্ছি, দাদা আপনারা ইলিশটা কেন আটকালেন? দেখেন, আমার হাতে ইলিশ দেওয়ার ক্ষমতা নাই। এটা সরকারের কিছু ইস্যু আছে, আর ইস্যুগুলো হচ্ছে কি মোদী সরকারের সাথে কানেক্ট হয়ে গেছে। আর অনেকটা গোস্বা শেখ হাসিনা ইস্যুতেও কিন্তু এখানে কানেক্ট হয়ে আছে। আর বাংলাদেশের মানুষ এতটা গোস্বান্বিত না, হয়তো একটু সময় গেলে ঠিকঠাক হবে। আমজনতা টু আমজনতা আমাদের ভালোবাসা সবসময় ছিল, আছে, থাকবে। বাট আমজনতার ভালোবাসাটা যারা দেখভাল করেন তারা হচ্ছে সরকার। আর সেই সরকারের অনেক সিদ্ধান্তে বাংলাদেশের মানুষ কিছুটা ধরেন বিরূপ প্রতিক্রিয়া আছে। যেমন কলকাতার মমতা দিদির আমি পছন্দ করি, কিন্তু তিস্তা নদীর ইস্যুতে মমতা দিদির যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো সারা বাংলাদেশের সাধারণ মানুষের উপর দিয়ে যায়, গরিব, কৃষক, শ্রমিক। তো এরকম আসলে নানান রাষ্ট্র ইস্যুতে জনগণের মধ্যে একটা ডিভাইডেশন হয়ে যাচ্ছে। বাট তারপরেও আমরা মনে করি কিছু ইলিশ পাঠানো যেতে পারে, যেন মধ্যবিত্ত দরিদ্ররা, যেহেতু পুজোর মাস, তাদেরও একটা বড় উৎসব, 2 টুকরা খাইলেও খাইতে পারে। ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি সম্পাদক সুজন, এই একটা এনজিও যারা মূলত নির্বাচন পর্যবেক্ষণ করে এবং নির্বাচন কি করে ভালো হয় এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারকে পরামর্শ দেয় বিভিন্ন সময়টিতে। তো সুশাসনের জন্য যে প্রতিষ্ঠান সুজন, তো সেই তার যে প্রধান ব্যক্তি ডক্টর বদিউল আলম মজুমদার ইটস এ বাই প্রোডাক্ট অফ প্রথম আলো। মানে প্রথম আলো কতগুলো মানুষকে এই সমাজে প্রতিষ্ঠিত করেছেন, যারা জ্ঞানী না হয়েও জ্ঞানের পিতা, ক্ষমতাধর না হয়েও তারা সেনাপতি, যুদ্ধবিদ্যায় যাদের কোনো অভিজ্ঞতা নাই কিন্তু যুদ্ধ বিশারদ, নিরাপত্তা বিশ্লেষক, এরকম অনেকগুলো ছায়া শক্তি প্রথম আলো বাংলাদেশে তৈরি করে ফেলেছেন। এবং প্রথম আলো এবং ডেইলি স্টার এদের প্রযোজনাতে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ বিরাজনীতিকরণের দিকে এগিয়ে যাচ্ছে। এবং তারা এই প্রথম আলো প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সমাজে যারা রাজনীতি করেন, এরা গুন্ডা, এরা শামীম ওসমান, এরা লক্ষ্মীপুরের তাহের, এরা ঘুষ খায়, এরা চাঁদাবাজি করে, এরা দখল বিকল করে। মানে রাজনীতিবিদদের চরিত্র হননের জন্য যা কিছু করা দরকার, এই দুটো পত্রিকা ইন্টেলেকচুয়াল লেভেলে হাইয়েস্ট করাপশন, সর্বোচ্চ করাপশন করে সকল রাজনীতিবিদদেরকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আর সেই রাজনীতিবিদদের জায়গায় আমলা, কামলা, এনজিও ব্যক্তিত্ব, বিদেশি শক্তি, এদেরকে প্রতিস্থাপন করার তার একটা মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রথম আলোতে যারা চাকরি করেন, সেই মতিউর রহমান সাহেব থেকে শুরু করে আরও অনেকেই, তাদের অনেকেই আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। আপনারা যারা চিনেন, আপনারা মিলিয়ে দেখবেন যে তাদের ব্যক্তিগত জীবনে সফলতার পরিমাণ কোন পর্যায়ে, তাদের রুচি কোন পর্যায়ে। আপনি মেরিল প্রথম আলো পুরস্কার দেয়, তো সেখানে আপনি পূর্ণিমা, তারপর ফেরদৌস, এরা উপস্থাপন করে। এদের উপস্থাপনের ভাষা, কথা, ডায়ালগ, অঙ্গভঙ্গি এবং সেই অনুষ্ঠানের যে নাচ গান, এটার মান দেখলেই আপনি বুঝতে পারবেন যে মাহফুজুর রহমান, মাহফুজ আনাম এবং মতিউর রহমান, এদের রুচি এবং আভিজাত্য কোন পর্যায়ে রয়েছে। তো এই মানুষগুলো যাদেরকে এই সমাজে মহামানব রূপে প্রতিষ্ঠিত করেছে, তাদের মধ্যে ডক্টর বদিউল আলম মজুমদার অন্যতম। তিনি প্রথম আলোতে কলাম লেখেন
এবং বিভিন্ন সবার সমিতি সেমিনারে বক্তব্য দেন এবং একটা ভালো নির্বাচন হোক, এই নির্বাচন ভালো হওয়ার জন্য অনেক তার কতগুলো কথা আছে কমন, নাথিং ডিফারেন্ট। এখন মৌলিক কোনো কথা আমি এখন পর্যন্ত সেই 2009 থেকে এই পর্যন্ত ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে মুখ থেকে কখনো শুনিনি। তো তিনি ডক্টরেট, যাই হোক, এনিওয়ে, তো এই ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন, সেই কমিশনের প্রধান হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ভালো কথা, তিনি সেই কাজ করছেন বা করবেন। কিন্তু এর মধ্যে তিনি একটা বক্তব্য দিয়ে বসেছেন যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, অথবা কথাটা যদি ইলাবোরেটলি আমি বলি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় তাহলে সেই নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। তো এই যে তার যে বক্তব্য, এই বক্তব্যের যে ভয়াবহতা, এই বক্তব্যের যে নির্মমতা এবং এই বক্তব্যের পেছনে যে রাজনীতির কুটচাল এবং এর দ্বারা আমাদের দেশ জাতি যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তার প্রমাণ শেখ হাসিনা রেখে গিয়েছে। এর কারণ হলো শেখ হাসিনা প্রথমে তার যে ভুলটা ছিল, সে জামাতকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বানাতে চেয়েছিল সেই অন্য সংগঠনদের মতো, মানে যাকে বলা হয় জাসদের মতো বা যাকে বলা হয় ওয়ার্কার্স পার্টির মতো, জাতীয় পার্টির মতো। দ্বিতীয়ত তারা জামাতকে বিএনপি থেকে ছাড়ানোর চেষ্টা করেছিল, একটা ঐক্য ভাঙার চেষ্টা করেছিল, একটা ঘর ভাঙার চেষ্টা করেছিল। তো এই ভুলের মাসুল তারা দিল যখন এই তাদের যে গোপন অভিলাষ তারা পূর্ণ করতে পারলো না, তখন তারা জামাতের উপর যে নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার তারা শুরু করলো। সেই নির্মম এবং নিষ্ঠুর অত্যাচারের ফলে তাদের মধ্যে যে ফিউডালিটি, ফ্যাসিবাদ, এই জিনিসগুলো বাড়তে থাকলো। এবং মন্দ কাজ এমন একটা জিনিস, আপনি মন্দ কাজ করলে শুধু করতে ইচ্ছা করবে এবং আপনার লাজ লজ্জা থাকবে না। এবং এই মন্দ কাজ তারা শুরু করলো জামাতকে দিয়ে, এবং তারা এই জামাতের উপর জুলুম নির্যাতনের যে অভিজ্ঞতা, সফলতা, এটা বিএনপির উপর প্রয়োগ করা শুরু করলো। এবং ধীরে 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 2014 সনের, 18 সনের, 24 সনের নির্বাচন করে 41 সন পর্যন্ত যাওয়ার একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা একেবারে নিরুদ্যোগ হয়ে বসে রইল। তো সেই দিক থেকে ধরেন আপনি এই যে আওয়ামী লীগের যে ভুল, সেই ভুলটি যদি এই সময়টিতে আবার এই নির্বাচন যারা সংস্কার করবেন তারা যদি দ্বিতীয়বার সেই ভুলটি করেন, তাহলে সংস্কার না হয়ে পুরো আন্দোলনটা বুমেরাং হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এখানে মূল ব্যাপার হলো বিএনপি বলেন, জামাত বলেন বা যে কোনো রাজনৈতিক দল বলেন, একটা সংগঠন গড়ে উঠলে সেই সংগঠন সব মানুষ মন্দ না। আপনি মন্দ মানুষগুলোর বিচার করেন, কিন্তু কোনো অবস্থাতে একটা সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে পারেন না, এটা উচিত হয় না। বিএনপি বা জামাত তারা কেউ কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ হোক, আওয়ামী লীগের পতন হোক, এটা পুরো রাজনৈতিক দল চাচ্ছে না। বদিউল আলম মজুমদাররা কেন চাচ্ছেন? এর কারণ হলো যে কোনো কারণে এই যে প্রথম আলো গ্রুপ যারা ডিপলিটাইজেশন করতে চাচ্ছেন, তো তারা এই বিরাজনীতিকরণের যে ধারা, এটা আওয়ামী লীগ দিয়ে শুরু করবে, এরপর অন্যান্য ছোট ছোট দলের দিকে আসবে, এরপর বিএনপির দিকে আসবে, এরপর জামাতের দিকে আসবে, এবং ফাইনালি একটা কর্তৃত্ববাদী লং টার্ম কিম জং এর মতো উত্তর কোরিয়ার একটা শাসন ব্যবস্থা চালু হবে। হামিদ কারজাইরা আসবে নিত্য নতুন, আর বদিউল আলম মজুমদাররা পোলাও করবা মাখন খাবেন, কমিশনের প্রধান হবেন, মন্ত্রী এমপি হবেন। তো এই যে একটা কথা তিনি বললেন, তার আগে আমি ডক্টর বদিউল আলম মজুমদার সম্পর্কে আরেকটা কথা বলে নিই। 2009 সনে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এলো, তখন এই বদিউল আলম সাহেবদের কয়েকজন লোক তারা এই স্থানীয় সরকার এবং উপজেলা পদ্ধতি চালু করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের ব্যাপারে সারা দেশে তারা একটা প্রোপাগান্ডা চালু করল। ঠিক ওই সময়টাতে তার সঙ্গে আমার একটা টক শো হয়েছিল তৃতীয় মাত্রাতে। তো সেখানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি স্থানীয় সরকার সম্পর্কে কি জানেন? আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারেন, বদিউল আলম মজুমদার, গোলাম মোল্লা রানী, তৃতীয় মাত্রা। এই কথা বললেই আপনারা ইউটিউবে দেখবেন। আমি বললাম যে আপনি কোথায় লেখাপড়া করেছেন, লোকাল গভর্নমেন্ট সম্পর্কে আপনার কী অভিজ্ঞতা আছে, আপনি কি লোকাল গভর্নমেন্টের টায়ার সম্পর্কে জানেন? হোয়াট ইজ দ্য টায়ার অফ লোকাল গভর্নমেন্ট, হাউ ইট ফাংশন ইন বাংলাদেশ? আমেরিকাতে এটা কীভাবে ফাংশন করে, বাংলাদেশে কীভাবে ফাংশন করে, এবং লোকাল গভর্নমেন্টের সফলতা কিসের উপর নির্ভর করে, আপনি বলেন তো। বিশ্বাস করেন একটা প্রশ্নের কিন্তু উনি সেদিন উত্তর দিতে পারেননি। এবং অনুষ্ঠান শেষে তিনি বললেন যে আপনি তো জনপ্রিয়তা পাওয়ার জন্য আমাকে শেষ করে দিলেন, ইউ হ্যাভ কিল্ড মি অ্যান্ড ফিনিশ মি। এরপরে উনি আর আমার সঙ্গে টক শোতে অনেকদিন আসেনি, আমাদের কথাবার্তা অনেকদিন বন্ধ ছিল। পরে 2013 সনের দিকে আবার আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক হয়। এখন দেখেন, সেই যে একটা উপজেলা পদ্ধতি চালু করেছে, আমি এখন পর্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে এই উপজেলা পদ্ধতি যে রিভাইভ করেছে আওয়ামী লীগ তাদের কথা মতো, এতে রাষ্ট্রের 2 পয়সার উপকার হয়নি, বরং এই যে কয়টি নির্বাচন হয়েছে, এদের বেতন ভাতা এবং গাড়ি দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটার মানে যাকে বলা হয় দায় দায়িত্ব এই বদিউল আলমদেরকে নিতে হবে। তারা যদি প্রমাণ করতে পারে, আমি সারা জাতির কাছে মাপ চাইব যে এই উপজেলা পরিষদ তাদের কথা মতো চালু হয়েছে,
এই পরিষদ মেনটেন করতে গিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এদের বেতন ভাতা বাবদ এত টাকা খরচ গিয়েছে এবং এই খরচের বিপরীতে দেশে, রাষ্ট্রের, সমাজের এই উপকার হয়েছে। যদি 1% উপকার হয়েছে দেখাতে পারেন, ওনারা দেখাতে পারেন, আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করব। কিন্তু সেটা না করে কি হলো, এলাকাতে একটা নতুন শ্রেণীর তৈরি হয়েছে, রাজনীতির একটা বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে এবং ডিসেন্ট্রালাইজেশন না হওয়া পর্যন্ত এবং প্রতিটি স্থানীয় সরকারকে আপনি যদি করতে চান সেটা আমেরিকার মতো হতে হবে, ভারতের মতো হতে হবে। কিন্তু সেটি না করে আমাদের এখন বর্তমান যে বিধি ব্যবস্থা, মন্ত্রণালয়ের অধীন, ডিসির অধীন, উপজেলা পরিষদের অধীন যেভাবে এই যে উপজেলা পরিষদ করা হয়েছে, এটি মানে কিয়ামত পর্যন্ত লাভজনক হবে না দেশের জন্য। এটা এক। 2 নম্বর হলো আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, টাকা দিবে কেন্দ্রীয় গভর্নমেন্ট আর মাতব্বর করবেন উপজেলা চেয়ারম্যান, এটা হয় না কখনো এটা হয় না। এই জিনিসগুলো ওনারা গবেষণা না করে, না বুঝে এই পুরো দেশ জাতির উপর এটা চাপিয়ে দিয়েছেন। একইভাবে এই যে নির্বাচন নিয়ে উনি কি সংস্কার করবেন? আমাদের দেশে যে ট্রেডিশনাল নির্বাচন, সেটা এমপি নির্বাচন হোক বা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, এই ট্রেডিশনাল নির্বাচনের সঙ্গে যদি আপনি সম্পৃক্ত না হন, আপনি কোনো পশ্চিমা ধাঁচের নির্বাচন, এমনকি পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন হয় সেই নির্বাচনটা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবেন না। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, এটি কেবলই মাত্র 5 বার 6 বার এমপি হয়েছেন, 7 বার 8 বার চেয়ারম্যান হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, যারা ইলেকশন করেছেন, এইরকম লোক যারা শিক্ষা দীক্ষা আছে, দেশ বিদেশে ঘোরাফেরা করেছেন, কেবলমাত্র তারাই বুঝতে পারবেন, বলতে পারবেন যে সংস্কারটা এইভাবে করলে ইট উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল অ্যান্ড ইট কুড বি ইমপ্লিমেন্টেড বাই দ্য অথরিটি। এখন আপনি অনেক সুন্দরভাবে মার্কিন সিনেটের একটা কপি করে এখানে নির্বাচন ব্যবস্থা করে দিলেন, ইউএস কংগ্রেসের মতো একটা নির্বাচন ব্যবস্থা করে দিলেন, তারপরে শেষে ইংল্যান্ডের মতো করে দিলেন, কোনো লাভ হবে না। আমাদের যে সংবিধানটার মতো মানে বেস্ট সংবিধান, এটা পৃথিবীর সবচেয়ে ভালো ভালো সংবিধানগুলোকে একত্রিত করে তড়িঘড়ি করে ডক্টর কামাল হোসেন এমন একটা সংবিধান তৈরি করেছেন, এটা দিয়ে জান্নাত, মানে এটা অনুসরণ করলে জান্নাত হয়ে যেতে পারে। কিন্তু সেই সংবিধানটা কিন্তু আমরা 1 বছরও কন্টিনিউ করতে পারিনি, আমাকে এরপরই অ্যামেন্ডমেন্টে যেতে হয়েছে। তো এখন এই যে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থা ফেনীতে যেভাবে নির্বাচন হয়, গলাচিপাতে সেভাবে হবে না আমার নির্বাচন এলাকায়, ফরিদপুরে যেভাবে নির্বাচন হয় কুড়িগ্রামে সেভাবে হবে না। এই জিনিসগুলো এখনো পর্যন্ত নির্বাচনটা যে কিভাবে হবে এটার ABCD এখন পর্যন্ত ডক্টর বদিউল আলম মজুমদাররা জানেন না। তিনি আরপিও যেটা লেখা আছে আইন, নির্বাচন কমিশন আইন দিয়ে তো আসলে নির্বাচন কমিশন হয় না, মানে নির্বাচন হয় না, কোনো আইন নির্বাচনের সময় কাজে আসে না। ওখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা, প্রার্থীদের ইচ্ছা আকাঙ্ক্ষা, পরিবেশ পরিস্থিতির উপরে 90% নির্ভর করে নির্বাচনের সফলতা, শান্তিময়তা ইত্যাদি। এই কাজগুলো ওনার তো অভিজ্ঞতাই নাই, কোনো অভিজ্ঞতা নাই, বিশ্বাস করেন কোনো অভিজ্ঞতা নাই। তাকে এই কমিশনের প্রধান করে দেওয়া হয়েছে এবং তার নমুনা হলো তিনি একেবারে সবার আগেই বললেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা যায় বা নির্বাচন হয় বা বিশেষ পরিস্থিতির কারণে যেহেতু আওয়ামী লীগ যদি নাও আসে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। তো কাজেই যদি বদিউল আলম মজুমদাররা থাকেন এবং সংস্কার কর্মে তারা হাত দেন, সেক্ষেত্রে নির্বাচন হওয়া তো দূরের কথা, নির্বাচনের পথে এগুতে একটা তফসিল ঘোষণা করতে এবং ওনার পরামর্শ অনুযায়ী একটা নির্বাচন কমিশন গঠন করতে দেখেন কয় বছর সময় লেগে যায়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।